এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে এসো ভালো থাকে অনুষ্ঠানে আমি লাকি আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন বন্ধু, স্বাস্থ্য বিষয়ক এই বিশেষ অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অভিজ্ঞ ডাক্তারবাবুরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। যে প্রশ্নগুলো আপনাদের মনে ধোঁয়াশা সৃষ্টি করে সেই সম্পর্কেও বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা স্বচ্ছ ধারণা তুলে ধরেন। আপনারা ভাবছেন যে আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব? বন্ধু, একটা মাত্র শব্দ, যে শব্দটা শোনা মাত্রই আমাদের মনে আতঙ্ক গ্রাস করে ফেলে। ঠিকই ধরেছেন, ক্যান্সার। তাই বেশ কয়েকটি পর্বে এই বিভিন্ন অঙ্গের ক্যান্সার প্রসঙ্গে আলোচনা করবেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। আপনাদের শুরুতেই জানিয়ে রাখি যে এই ক্যান্সার অ্যাওয়ারনেস বিষয়ক এই বিশেষ অনুষ্ঠান আমরা 16টা পর্বে সাজিয়েছি। সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এই পর্বগুলো বিশদে আলোচনা করবেন। আর আজকে অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রেডিওথেরাপি ডিপার্টমেন্টের এইচওডি ডাক্তার গৌতম ভট্টাচার্য। আলোচনা করবেন জেনারেল ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে। হ্যাঁ, ক্যান্সার সম্পর্কে একটা সাধারণ জ্ঞান তিনি আজকে আপনাদের সামনে তুলে ধরবেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। নমস্কার। তো ডাক্তারবাবু, শুরুতেই আপনি বলুন যে ক্যান্সার জিনিসটা আসলে কি? দেখুন, ক্যান্সার জিনিসটা একটা কোনো রোগ নয়, এটা সম্ভবত অনেকগুলো হাজার হাজার রোগ মিলিয়ে ক্যান্সার তৈরি হয়। অর্থাৎ আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব দিকে ক্যান্সার হতে পারে, কারণ এটা সেল দিয়ে তৈরি হয়। তাই সারা বডিতে আমরা জানি সেল বা কোষ রয়েছে, তাই ক্যান্সারটা যে কোনো সেল থেকে যে কোনো জায়গা থেকে হতে পারে। কিন্তু এটাও ঠিক যে আমরা সব জায়গায় ক্যান্সার দেখি না, বেশিরভাগ কতগুলো জায়গায় দেখি, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সেই ক্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। এখন ক্যান্সারটা বুঝতে গেলে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে আপনাদের পক্ষে হয়তো বুঝতে সুবিধা হবে যে ক্যান্সার বস্তুটা কি। ধরুন, মনে করুন একটা পরিবেশ, একটা জায়গা, লোক্যালিটি, ধরুন যাদবপুর। আমরা যাদবপুরে দেখছি কি অনেকগুলো বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, তার মধ্যে বাবা আছে, মা আছে, ছেলে মেয়ে আছে। এই ছেলে মেয়ের মধ্যে হয়তো রামশ্যাম যদু 3টি ছেলে আছে। তারা মানুষ হচ্ছে একই ঘরে, একই পরিবেশে, একই খাওয়া খেয়ে, একই স্কুলে যাচ্ছে। তারা ছোটবেলার থেকে বড় হচ্ছে, শ্যাম যদু। হঠাৎ শ্যাম দেখা গেল এর জন্য কিরকম বিগড়ে গেছে, অর্থাৎ সে স্কুলে যেতে চাইছে না, পালিয়ে বেড়াচ্ছে, সে মা বাবা ভক্তি করছে না, লেখাপড়া তার মন নেই, সেই জন্য একটু বিগড়ে যাচ্ছে। এই তিনজনে কিন্তু একই খাবার খাচ্ছে, একই স্কুলে যাচ্ছে, একই পরিবেশ, যাদবপুরই বাস করছে, কিন্তু একটা ছেলে কিরকম বিগড়ে গেল হঠাৎ। কেন বিগড়ে গেল, কীভাবে বিগড়ে গেল আমরা জানতে পারলাম না। অথচ অন্য দুটো ভাই তারা কিন্তু ঠিক কাজ করে চলছে। ও কিন্তু বিগড়ে গিয়ে বংশবৃদ্ধি করে বাড়তে এপাশ ওপাশ করে পুরো পাড়াটা জুড়েই থাকতে করেছে। তখন দেখা গেল যে না, ওর ক্ষুধা মেটেনি, আরও বাড়তে চায়। তখন কি করলো, একটা বড় রাস্তা ধরলো। এই ধরুন যাদবপুর মেন রোড ধরে চলে গেল, একদম পার্ক স্ট্রিট হয়ে চলে গেল। গিয়ে পার্ক স্ট্রিটে কোনো একটা বাড়িতে ঢুকে ওখানে আবার বংশবৃদ্ধি করতে আরম্ভ করলো, বাড়তে আরম্ভ করলো। তারপরে সেখানেও যখন শেষ হলো না, সে হয়তো একটা ট্রেন ধরে চলে গেল বহরমপুরে গিয়ে সে ওখানেও বংশবৃদ্ধি করতে আরম্ভ করলো। এবার আমি গল্পটার মানে বোঝাচ্ছি। ক্যান্সার সেলও ঠিক এই দুষ্টু ছেলের মতন, স্বাভাবিক নর্মাল সেলের মধ্যে হঠাৎ একটা দুষ্টু ছেলে তৈরি হয়, এই ক্যান্সার সেল। সে শুধু কাজ করে, সে কোনো কাজ করবে না। এক একটা সেলে এক একটা নিয়মভাবে কাজ থাকে। লিভার সেলের লিভারের কাজ করার কথা, লিভার এনজাইমস তৈরি করার কথা। লাং সেলের লাংসের কাজ করার কথা। সে সেসব কাজ না করে সে কী করছে, শুধু বংশবৃদ্ধি করছে, বাড়ছে, খাওয়া দাওয়া করছে, বাড়ছে, খাওয়া দাওয়া করছে, বাড়ছে। এবং শুধু তাই না, যখন বেড়ে গেল, অনেকটা জায়গা নিয়ে নিল, আর বাড়ার জায়গা পাচ্ছে না, ঠাসাঠাসি হচ্ছে, তখন সে লিমফ্যাটিক্স চ্যানেল দিয়ে কাছে পিঠে চলে গেল, হয়তো যাদবপুর ছেড়ে হয়তো পাকস্ট্রিট চলে গেল। আর যারা বেশি আরো ভয়ঙ্কর গতি বেরোচ্ছে, সে হয়তো মেট্রো ধরে চলে গেল দমদম, বা আরো দূরে চলে গেল, তাড়াতাড়ি চলে গেল। এই লিমফ্যাটিক্স দিয়ে চলে যাওয়াটা স্লো চলে গেল, আস্তে ধীরে কাছে কাছে গেল। আর এই রক্তর মধ্যে যে ঢুকলো,
সোজা চলে গেল, সে একদম দমদম পেরিয়ে আরো দূরে চলে গেল হয়তো। এই হচ্ছে এর গতি, এই হচ্ছে এর নমুনা। তাই এটাকেই বলে ক্যান্সার সেল, এবং এইভাবেই তারা বাড়ে। তাই দিস ইজ হোয়াট ইজ নোন এজ ক্যান্সার। অতিরিক্ত কোষ হয়ে অতিরিক্ত যাচ্ছে, কোষ এবং আননেসেসারি কোষ, দরকার নেই বারবার, তখন সে বেড়ে চলে, তখনই সেটা হয়তো অনেক সময় টিউমার আকৃতির হয়ে টিউমার যায়। আকৃতি হচ্ছে এবং টিউমার থেকে ছড়িয়ে গিয়ে চলে যাচ্ছে দূরে, এটাকে মেটাস্টেসিস বলে। অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধলো, সেখানে বাড়তে আরম্ভ করলো, কারণ সেখানে খাওয়া দাওয়া ভালো, ওর খাদ্য দরকার, রক্ত দরকার এবং বাড়ার স্কোপ জায়গা দরকার। তাই ও যেখানে পারবে সেখানে বাড়তে চেষ্টা করবে, এই হচ্ছে তার গতি। ওয়ারেজ নর্মাল সেলসগুলো তারা কিন্তু ঠিক মতন কাজ করে চলে। বেশ, তো এই সময় ভারতবর্ষে ক্যান্সারের ছবিটা কেমন? ক্যান্সারের ছবিটা এই মুহূর্তে ধরুন 2022-এর স্ট্যাটিস্টিক্স হচ্ছে নিয়ারলি 1.5 মিলিয়ন, অর্থাৎ বছরে 15 লক্ষ পেশেন্ট সৃষ্টি হচ্ছে। আচ্ছা। এবং সায়েন্টিস্টরা বলেছে যে 2025-এ আইসিএমআর স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এটা 1 লক্ষ বেড়ে গিয়ে প্রায় 16 লক্ষর কাছাকাছি দাঁড়াচ্ছে। আচ্ছা, তার মানে এত বৃদ্ধি পাওয়া যায় না, এত পেশেন্ট প্রতি বছর তৈরি হচ্ছে। দুঃখের কথা হচ্ছে এরা বেশিরভাগই খুব অ্যাডভান্সে ধরা পড়ছে, সেই জন্য এর মৃত্যু সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই অসম্ভব অ্যামাউন্টটা শুনেও কিন্তু আপনারা ভয় পাবেন না, কারণ অন্যভাবে দেখলে এটাও বলা যেতে পারে যে ইন্ডিয়ান পপুলেশন যেহেতু অনেক বড়, যে প্রতি 9 জনের মধ্যে একজন, মহিলা হোক কি ছেলে হোক, তাদের রিস্ক ফ্যাক্টর গেটিং ক্যান্সার ইজ দেয়ার। বাকি 8 জন কিন্তু মুক্ত হচ্ছে, ক্যান্সার হচ্ছে না। আচ্ছা, 1 in 9 ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তাদের লাইফ টাইমে। এটা হচ্ছে মূল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা। তাই সেই দিক দেখতে গেলে যে হ্যাঁ সবার যে হবে তা তো না, কিন্তু কিছু সংখ্যক লোকের হবে। এবং যেহেতু ভারতবর্ষে এত জনসংখ্যা, এই কিছু সংখ্যা মানে 15 লক্ষ পেশেন্ট সারা বছর তৈরি হচ্ছে, সেটা একটা কম কথা নয়। পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে বা শিশুদের মধ্যে পরে হারটা আসছি, কিরকম? হ্যাঁ, ছেলেদের দেখা গেছে যে প্রধানত ক্যান্সার হয় ছেলেদের নাক কান গলা, যেটা আমরা ডাক্তারি ভাষায় হেড এন্ড নেক বলি। আচ্ছা, মানে হেড অ্যান্ড নেক বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি ইএনটি যেটা। অ্যাকচুয়ালি 20% অফ ক্যান্সার অফ নাক কান গলা। তারপরে হচ্ছে লাং ক্যান্সার, তারপরে হচ্ছে প্রস্টেট ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। মেয়েদের আবার অন্যরকম, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে প্রধানত এখন, নাম্বার 2 হচ্ছে জরায়ু ক্যান্সার, আচ্ছা, এবং তারপরে ওভারি ক্যান্সার। এগুলো কিন্তু নতুন কথা আমি যা বলছি। 10 বছর আগে কিন্তু আমি একটু উল্টো বলতাম, আমি বলতাম আগে জরায়ু ক্যান্সার তারপরে ব্রেস্ট ক্যান্সার, কিন্তু এখন না, উল্টো এখন হচ্ছে। উল্টো হয়ে গেছে। আমরা দেখছি আমাদের স্ট্যাটিস্টিক্স করে এবং স্টাডি করে দেখছি যে ব্রেস্ট ক্যান্সারটা এখন মোর কমন দেন জরায়ু ক্যান্সার। জরায়ু ক্যান্সার আস্তে আস্তে কমে আসছে, ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা তো নিশ্চয়ই লাইফস্টাইলের কথা, সবাই তাই বলে। কারণ আমরা ওয়েস্টার্নাইজ লাইফস্টাইল, যত বিদেশের লাইফস্টাইলটা যেরকম আমরা সেই লাইফস্টাইল হওয়ার চেষ্টা করছি। যেরকম প্রথমত বাড়ি খাওয়া বন্ধ করে বাইরে খাওয়াটা বেশি করা, তারপরে বাইরে বেরোনো, এক্সপোজার টু স্মোক, ডাস্ট বেশি হচ্ছে, ধূমপান, সিগারেট, মদ্যপান, ফাস্ট লাইফ, এগুলো সব করছি। এগুলোর থেকে ক্যান্সার হওয়ার চান্স বেশি। এটা একটা, যেটা বিদেশে করে সেইভাবে আমরা যাচ্ছি বলে ওদেরও যেরকম ব্রেস্ট ক্যান্সার হাইয়েস্ট এবং উইমেন, আমাদের উইমেনদের সেই কারণেই হচ্ছে ফার্স্ট লাইফ। আচ্ছা, তো শিশুদের হারের সংখ্যাটা শিশুদের হচ্ছে 100 জনের মধ্যে 1%, অনেক কম তুলনা করে। কিন্তু প্রবলেম হয় কি, শিশুদের ক্যান্সার হওয়া মানে একটা পেশেন্ট নয়, তার সাথে তার মা বাবা চলে আসে। তাই 3 জন পেশেন্ট আমাদের ডিল করতে হয়। এটাই ভয়ঙ্কর ব্যাপার হয় যে শুধু একটি পেশেন্ট ট্রিটমেন্ট করতে, তার না, তার মা বাবা, পুরো পরিবারটাই চলে আসে। আচ্ছা, ছুলে ক্যান্সার হয়ে যায়, এরকম ধরনের অনেক কিছু, যেটা আমার তো মনে হয় মিথস বা ভুল তথ্য। তো এই বিষয়ে আপনি কি বলবেন? মানে 100 বার এটা একটা মস্ত বড় জিনিস, সবাইকে বুঝতে হবে যে ক্যান্সার সাবজেক্টটার মধ্যে প্রচুর মিথস রয়েছে। যেরকম একটা এক্সাম্পল হচ্ছে ক্যান্সার হওয়া মানে ইনফেকশাস ডিজিজ, কন্টিজিয়াস ডিজিজ, অর্থাৎ আপনি যদি কোনো ক্যান্সার পেশেন্টের কাছে যান আপনার ছোঁয়া লাগতে পারে, ছোঁয়া আছে এক কথা। এটা একদম ভুল, কারণ সত্যি কথা ভেবে দেখুন, আমাদের ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালের মধ্যে প্রায় 250 পেশেন্ট ভর্তি আছে, আর আমাদের স্টাফ যারা দেখছে, ডাক্তার সিস্টার মিলিয়ে প্রায় 800-900 স্টাফ রয়েছে। তাহলে তো অনেক ক্যান্সার হওয়ার কথা, কিন্তু আমাদের ডাক্তার সিস্টারের মধ্যে কদাচিৎ হয়তো ক্যান্সার হয়। তাই এটি প্রমাণ করে দিচ্ছে যে এটা কোনো ইনফেকশাসের ব্যাপার নেই। এটা আপনার মাথা থেকে দূর করতে হবে, ক্যান্সার ইজ নট ইনফেকশাস। তারপরে ধরুন ক্যান্সার মানে মৃত্যু, একদম ভুল তত্ত্ব। বহু লোক ক্যান্সার নিয়ে বাঁচে, এবং যত দিন যাচ্ছে, যত সায়েন্স এগোচ্ছে, তত ক্যান্সারের কিওর রেট বাড়ছে এবং তাতে প্রিভেনশনও বাড়ছে। সুতরাং ক্যান্সার যদি মানে মৃত্যুপথ, এটা একটা অত্যন্ত বাজে কথা। এটা একদম সম্পূর্ণ আপনাদের মাথা থেকে মুছে ফেলতে হবে। দ্বিতীয়ত, লাং ক্যান্সার মানে স্মোকারদের হয়, এটা ভুল কথা। কারণ আমরা জেনেছি যে কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে যার জন্য লাং ক্যান্সার প্রবণতা বেশি। তাই যারা স্মোক করছে তাদেরও হয়, আর যারা স্মোক করছে তাদের নিশ্চয়ই বেশি হয়, সেটা অস্বীকার করে লাভ নেই। আরেকটা কথা হচ্ছে, সবাই ভাবে না যে
এটা আমাদের জেনেটিক ব্যাপার, আমাদের ব্যাড লাকের ব্যাপার, আমাদের ক্যান্সার হয়ে গেল। জেনেটিক ব্যাপারটা মানলাম, ঠিকই কিছু কিছু ক্যান্সার দেখা গেছে, যেরকম ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলো দেখা গেছে যে একটা জিনসের থ্রুতে ট্রান্সমিটেড হয়, তাই এটা হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্যান্সারই জেনেটিক এখনই প্রমাণ হয়নি। এবং এই ব্যাড লাক কথাটা একদমই বাজে কথা, কারণ আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি। আমরা ক্যান্সার হওয়াটাকে প্রিভেন্ট করতে পারি, তার অনেক রাস্তা আছে, সেই নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তাহলে ফ্যাক্টস মানে আসল কারণগুলো কি কি হতে পারে? আসল কারণ আমরা এখন যেগুলো দেখছি, সব কারণ তো আমরা জানি না। আসল কারণ হচ্ছে ধরুন তামাকের থেকে নানান ধরনের ক্যান্সার প্রমাণিত হয়েছে হয়। তামাক খেলে তার চান্স অফ ক্যান্সার অনেক বেড়ে যায়। তামাক শুধু সিগারেটের কথা আমি বলছি না, মানে মুখে যে চু করি আমরা টোব্যাকোটা, তার থেকেও প্রচুর ক্যান্সার হয়। হোল ওয়ার্ল্ডে ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট হেড নেক ক্যান্সারের জন্য, এর কারণ হচ্ছে তামাক। তাই তামাকটা যদি আমরা বাদ দিতে পারি, আমরা অনেক ক্যান্সার প্রিভেন্ট করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে আনহেলদি লাইফস্টাইল, যেটা বলে আমরা খুব ফাস্ট লাইফস্টাইল, মানে যখন ইচ্ছা খাচ্ছি, ঘুমোচ্ছি, কোনো রিদম নেই, সিনক্রোনাইজেশন নেই, খাওয়া দাওয়া বাইরে খাবার খাচ্ছি, ফ্যাটি ফুড খাচ্ছি, ফ্রাইড ফুডস খাচ্ছি, ভাজা জিনিস খাচ্ছি, এগুলো যতটা খাওয়া উচিত নয় আমরা জানি। প্রক্রিয়াজাত খাবার বা বেশি দিন ফ্রিজে রাখা, এগুলো বেশি দিন ফ্রিজে রাখা, অত্যধিক বেশি দিন ফ্রিজে রাখা, এগুলো স্বাস্থ্যের জন্য সবাই বলে যে এটা নিশ্চয়ই ভালো নয়। যত পারবে ফ্রেশ খাবার খাবে, ফ্রেশ ফ্রুটস খাবে। এই আমরা খাবার লাইফস্টাইল হয়ে গেছে, প্রত্যেক মডার্ন ফ্যামিলিতে এখন বেশিরভাগই বাইরে খাওয়ার টেন্ডেন্সি হয়ে গেছে। এটাই খুব খারাপ, কারণ বাইরে খাওয়ার মানে ওখানে নানান সব চর্বি জাতীয় জিনিস মিশিয়ে দেয়, যেটা শরীর পক্ষে খারাপ। তাই ফুড হ্যাবিটসটাকে আমাদের চেঞ্জ করা দরকার, এটা জন্য নিশ্চয়ই একটা বিরাট কারণ। দ্বিতীয়ত এক্সারসাইজ হয় না, আমরা এখন কাজকর্ম প্রায় করি না, লিফট চড়ি, গাড়ি করে ঘুরি বা বাসে টামে ঘুরি, কোনো হাঁটা চড়া খুব কমে যায়। সাইকেল করে কজন কি অফিসে যায়, কেউই যায় না, সবাই বাসে চাপছে বা ট্যাক্সি যাচ্ছে বা কিছু যাচ্ছে। এক্সারসাইজ করা একদম বন্ধ হয়ে গেছে। তারপরে অ্যালকোহলও বেশি মাত্রায় খেলে দেখা গেছে ক্যান্সার। পরিমিত মাত্রায় খাওয়া যেতে পরিমিত, এখন ডাক্তাররা বলে পরিমিত নিশ্চয়ই খাওয়া যেতে পারে, তবে অ্যাভয়েড করতে বলে ভালো। তবে বেশি খেলে কিন্তু অ্যালকোহলের সাথে একটা ক্যান্সার সম্পর্ক এসে যায়। তারপরে অফকোর্স যেটা আছে সেটা পলিউশন। এখন দূষিত হাওয়া তো আমরা একদিনে বর্জ্য করতে পারবো না, যতটা নিজেকে কন্ট্রোল করা যায়। সেই জন্য বলি আমরা উন্মুক্ত হাওয়া খাওয়া, সকালে মর্নিং ওয়াক করে যদি যতটা খোলামেলা জায়গায় থাকা যেতে পারে চেষ্টা করে, ততদিন ভালো। গাছপালা প্রকৃতিতে আমাদের থাকাটা নিশ্চয়ই ভালো, তাহলে পলিউশনটা কম হবে এবং তার সাথে রেডিয়েশনটাও এফেক্টটা কম হবে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আপনারা শুনছেন এসো ভালো থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় জেনারেল ক্যান্সার অ্যাওয়ারনেস। এই যে ক্যান্সার বিষয়ে একটা প্রাথমিক ধারণা আমরা কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে পাচ্ছি, যিনি সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রেডিওথেরাপি ডিপার্টমেন্টের HOD। তো ডাক্তারবাবু বিরতির আগেই বলছিলেন, আমরা যদি সঠিকভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপন করি তাহলে কিন্তু আমরা ক্যান্সার ঠেকাতে পারবো। তো আপনি আরেকটু যদি বিশদে বলেন যে এই যে প্রিভেনশন এবং আর্লি ডিটেকশনটাও, মানে প্রাথমিক স্তরে যদি কারোর ক্যান্সার ধরা পড়ে তাহলে কি করা উচিত? হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, যে ক্যান্সারকে আমরা এখন জানতে শিখেছি যে প্রিভেন্ট করতে পারি, আমরা তাকে দূরে রাখতে পারি। এবং তার কতগুলো কারণ আমি বললাম, যেরকম ধরুন টোব্যাকো, তামাকটা একটা অত্যন্ত ক্যান্সার কজিং এজেন্ট, ক্যান্সার তার জন্য হয়, সেই জন্য আমরা ওটাকে দূরে রাখতে হবে। এটা একটা প্রথম চেষ্টা। এতেই কিন্তু আমরা অনেক ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারি, নাক কান গলার ক্যান্সারকে অনেকভাবে প্রিভেন্ট করতে পারি। শুধু নাক কান গলা নয়, ফুসফুসের ক্যান্সার, আমাদের পেটের ক্যান্সার, আমাদের ইউরিন পেচ্ছাবের থলির ক্যান্সার, সবই কিন্তু তামাক থেকে হয়। তাই এইগুলোকে আমরা বাদ দিতে পারি, মানে অনেক ক্যান্সার দূর রাখতে পারি। তারপরে তার সাথে আসছে অতিরিক্ত মদ্যপান করলে তার সাথে নানান লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার চান্স বেশি, তাই জন্য আমরা সেটাকে দূরে রাখার চেষ্টা করব। এইগুলো করলে, আর গুড ওরাল হাইজিন, মানে অর্থাৎ মুখটাকে পরিষ্কার রাখা, অর্থাৎ এই যে রাত্রিবেলা শোয়ার সময় দাঁত ব্রাশ করা, সকালে দাঁত ব্রাশ করা, খাওয়া দাওয়ার পরে মুখটা পরিষ্কার রাখা, এগুলো কিন্তু মুখের যাবতীয় নোংরা যে জঞ্জালগুলো জমছে সেগুলো যদি পরিষ্কার করতে পারি তাহলে মুখের ক্যান্সার এবং গলা ক্যান্সারের চান্স অনেকটা কমে যায়। এই যে ব্রাশ করার কথা আপনি বলছেন, বা মাউথ ওয়াশও করতে পারে তো নাকি?
সাধারণ নুন জল দিয়ে গরম জল দিয়ে করলেই হবে, হালকা আচ্ছা, গরম করলে আচ্ছা। হবে, এমন না যে ওষুধ দিয়ে করতে। গলা ব্যথা হলেই যে নুন জল দিয়ে গার্গেল exactly, করবে তা নয়, না। বা দাঁতের যত্নের জন্যই যে শুধুমাত্র ব্রাশ করবেন তা না, আরো কিন্তু এর উপকারিতা আছে বলছেন। নিশ্চয়ই ক্যান্সারের প্রিভেন্ট করার একটা রাস্তা হচ্ছে মুখটাকে পরিষ্কার রাখা। যতবার মুখ পরিষ্কার রাখতে হবে ততই আপনার পক্ষে ভালো আর কি। তাই আমরা একটা রেগুলার ছন্দে যদি করতে পারি সেটা আমাদের পক্ষে ভালো হয়। বেশ। এছাড়া যেটা বলছিলাম যে খাওয়া দাওয়া, এটা একটা মস্ত রয়েছে। আমরা কি খাচ্ছি, আমরা যদি যত হাবিজাবি খাবো তত ক্যান্সার প্রবণতা বাড়ে, এটা দেখা গেছে, প্রমাণ হয়ে গেছে। সুতরাং খাওয়া দাওয়াটা আমাদের, যেটা আমাদের যুগ যুগ ধরে বাবা মারা শিখিয়ে এসছে যে বাড়ির খাওয়াটা খাও, বাড়ির রান্না খাও, বেশি তেল মশলা খেও না, এগুলো ছোটবেলা থেকে শিখে এসছি, এগুলো যতটা মানা যায়। কিন্তু এখন লোকেদের খাওয়ার স্টাইল পাল্টে গেছে, বাইরে খেতে চায়। এগুলো যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যান্সার প্রিভেনশনের একটা বিরাট রাস্তা নিলাম। এরপরে যেটা আমি আসি সেটা হচ্ছে স্ক্রিনিং, অর্থাৎ আর্লি ক্যান্সার, ক্যান্সার আগে থেকে ধরার জন্য, আর্লি ডিটেকশন যেটা বলছেন, জন্য আমাদের স্ক্রিনিং করা দরকার। স্ক্রিনিং বলতে এখন আগাগোড়া টপ টু বটম তো স্ক্রিন করা যায় না, এটা একটা অবাস্তব ব্যাপার। কিন্তু ধরুন কথা বলতে এক্সাম্পল দিচ্ছি, একটি লোক সে ধূমপান করছে, সে ছোটবেলা থেকে ধূমপান করছে, অ্যাট দি এজ অফ 40 to 50 হয়তো তার কাশি হচ্ছে, মাঝে মাঝে থামছে, সে ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না সাইলেন্টলি তার ভেতরে লাংসের মধ্যে একটা টিউমার তৈরি হচ্ছে। তাই তখন তার উচিত এট এজ অফ 45-50 তার একটা এক্সরে করা উচিত। এটাকে স্ক্রিনিং বলে। আচ্ছা, একটা এক্সরে করলেই হবে? এক্সরে করলেই একটা আর্লি ধরা পড়তে পারে, এবং সেই আর্লি স্টেজে ধরা পড়লে তারপরে নানান পরীক্ষা করে ডাক্তাররা কনফার্ম করে তারপরে তার চিকিৎসা হলো, বেঁচে গেল, এরকম হতে পারে। কিন্তু এই জিনিসটা কেউ করে না, কারণ আমাদের কাছে প্রচুর লাং ক্যান্সার পেশেন্ট আসে, কেউ 60 বছর, কেউ 55 বছর আসে। আর প্রথম জিজ্ঞেস করি, আপনি কি আগে কখনো এক্সরে করেছেন? না ডাক্তারবাবু। আপনি কটা করে সিগারেট খান? ও দিনে 30-40 টাকা খেতাম। ক বছর খাচ্ছেন? প্রায় 40 বছর খাচ্ছি। তা আপনার কোনোদিন এক্সরে হয়নি? না, কোনোদিন এক্সরে হয়নি। এটা কিন্তু 90% লোকই বলে। তার মানে শরীরে আমার অসুবিধে হোক বা না হোক, আমার একটা বয়সের সাথে আর হ্যাবিট অনুযায়ী অলসো আমি কিরকম ধরনের লাইফ লিড করছি। আমি সাধারণ জীবনযাপন করি, যেখানে নানা রকমের সব আমাদের এন্টারটেইনমেন্ট রয়েছে, নানা রকমের সব লোভ রয়েছে, হাবিজাবি খাচ্ছি, হাবিজাবি স্মোক করছি, সেখানে আমাদের একটা শৃঙ্খলার জন্য একটা নিয়মে চলা উচিত, স্ক্রিনিং করা উচিত। মানে স্ক্রিনিংটা বলছেন একটা এক্সরে করলেই যথেষ্ট, এবং সেটা খুব এমন নয় যে তার আর্থিক মূল্য অনেকটাই কিছু নয়। বা ধরুন জাপানে দেখা গেছে পাকস্থলীতে, স্টামাকে প্রচুর ক্যান্সার হয়, ইসোফেগাসে ক্যান্সার হয়। তো সেখানে ওরা কি করে, রেগুলার ওরা স্ক্রিনিং করে, এন্ডোস্কোপি করে। আচ্ছা, এন্ডোস্কোপি করে ওরা দেখিয়ে দিয়েছে লাস্ট 20 ইয়ার্সের মধ্যে ওদের যেখানে মানে হয়তো 50% হতো ক্যান্সার, স্টামাক ক্যান্সার, সেগুলো কমিয়ে দিয়ে হয়তো 5% নামিয়ে দিয়েছে, এত কমিয়ে দিয়েছে। আচ্ছা, রেগুলার এন্ডোস্কোপি সেটা ওরা বলে দেয় বয়স মাফিক এবং খাদ্য মাফিক দেখে, হয়তো 40 বছর বয়সে পরে হয়তো বলবো ওরা 2 বছর পরে করো বা 1 বছর পরে করো, করে রেগুলার করে দেখা যাচ্ছে যে ওরা এই প্যাটার্ন অফ ক্যান্সারটাকে অনেক কমিয়ে দিতে পেরেছে, যেগুলো দেখেছে যে ওদের দেশে বেশি হয় আর কি। সেরকম আমাদেরও মুখে ক্যান্সার অনেক বেশি, তাই আমাদের যদি এই আমার তামাকটা কমাতে পারি, আমাদের এই মুখের ক্যান্সারগুলো কমে যাবে। সুতরাং অনেক পেশেন্টের ক্যান্সার হবে না, এটা প্রিভেন্ট করা যাবে। তার মেয়েদের কথা বলছি, মেয়েদের স্তনের ক্যান্সার কথা, যেহেতু এখন এটা খুব মেয়েদের ব্রেস্টের ক্যান্সার হওয়াটা হাতে দিলেই তো সে বুঝতে পারে, দেখতে পাবে যে একটা ডালা পাচ্ছে কিনা। ছোট্ট ডালা হলো সেটা কিন্তু অনেক সময় অবজ্ঞা করে। আমাদের কাছে অনেক শিক্ষিত মহিলারা আসে একটা স্টেজ 4, মানে খুব অ্যাডভান্স স্টেজে সে আসছে, তখন তাকে জিজ্ঞেস করি যে আপনি বুকের মধ্যে এত বড় একটা ডালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি খেয়াল করেন? না ডাক্তারবাবু, আমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি চাকরি করতাম, আমি না এতটা খেয়াল করিনি। এখন তার বয়স প্রায় 45 হয়ে গেছে, 50 হয়ে গেছে, এই অ্যাওয়ারনেসও নেই তার যে তার একটা ডালা হচ্ছে, সে নিজে ফিল করা সে করেইনি, যার পর যখন এসছে সে লাস্টে এসে গেছে। এটাই যদি সে আগে রেগুলারলি সে ব্রেস্টটাকে মাঝে মাঝে আঙুল দিয়ে হাত দিয়ে স্নান করার সময়, জামা কাপড় পরার সময় যদি ফিল করতো, সে একটা আর্লি স্টেজে ধরা পড়তে পারতো, এবং সেটা আমাদের চিকিৎসা করে অনেক ইজি হতো, রেজাল্ট অনেক ভালো হতো। তাই এই আর্লি স্ক্রিনিং যেটা বলছি, সেটা নিজেও হাতে ব্যক্তিগত করা যায়, আর কিছু যন্ত্রের সাহায্যে, যেরকম বললাম কখনো কোনো কেসে একটা এক্সরে করা দরকার হলো, বা প্রস্টেট ক্যান্সারের জন্য কিছু রক্ত পরীক্ষা আছে, এরকম ধরনের কিছু সিম্পল টেস্ট, বা একটা আল্ট্রাসাউন্ড করে দেখা হলো যে পেটের মধ্যে যাচ্ছে, এটা খুব বেশি পরীক্ষার খরচা নেই সেগুলো। প্রিভেনশন অ্যান্ড আর্লি স্ক্রিনিং, এই দুটো উপর জোর দিলে আমরা কিন্তু অনেকগুলো ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারি। ঠিকই। এবার আপনি একটু বলুন যে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিটা। আমাদের ক্যান্সার মূলত চিকিৎসা হচ্ছে অপারেশন করে জায়গাটাকে বাদ দিয়ে দেওয়া, প্রাথমিক স্টেজে হলে তাই করা হয়। তারপরে রে দেওয়া হয়, আর তারপর রে যদি কাজ না তখন আমরা কেমোথেরাপি দিই। এই তিনটেই মেন চিকিৎসার ধারা আর কি। এখন প্রথম কথা হচ্ছে সার্জারিটা আগে যেরকম খুব
বেশি রকম বড়ভাবে অপারেশন করা হতো। ধরুন ব্রেস্টের কথা বলছি, ব্রেস্ট অপারেশন হতো একটা কেটে কুটে বাদ দিত, গ্ল্যান্ডস বাদ দিত, তার সাথে অনেকটা চামড়া বাদ দিত। সেই এখন সার্জারিটাকে অনেক সীমিত হয়ে গেছে, এখন খুব ছোট্ট অপারেশন করা হয়। হ্যাঁ, এটাকে ব্রেস্ট কনজারভেশন সার্জারি বলে, অর্থাৎ ব্রেস্টটাকে রেখে অল্প জায়গায় শুধু মাংসপিণ্ড কেটে বাদ দিয়ে দেয়, তার সাথে বড় গ্ল্যান্ডগুলো একটু দেখে নেওয়া হয় যে তার মধ্যে ছড়িয়েছে কিনা। এগুলো অফকোর্স আর্লি স্টেজের কথা বলছি। এটা ব্রেস্ট ক্যান্সার, এবং সব ক্যান্সার এখন খুব কম কাটা হচ্ছে, কারণ কি যন্ত্রপাতি অনেক এগিয়ে গেছে, অনেক রোবোটিক সার্জারি হচ্ছে, উন্নত চিকিৎসা পদ্ধতি, জায়গাটা কাটার সাইজটা অনেক কমে গেছে। এবার আসা যাক রেডিয়েশন। রেডিয়েশন কোথায় দেওয়া হয় না, যেখানে ক্যান্সার হয়েছে এবং তার চারিদিকটাকে আমরা রে দিয়ে চিকিৎসা করি, এক কথায় পুড়িয়ে দিই। পুরানো কথাটা ইউজ করা হচ্ছে টোস্টিং করা হয়। এই টোস্টিংটা আমরা করছি সে 1895 থেকে, কিন্তু এখন বিউটিফুলি আমরা টোস্ট করছি, যার জন্য কিছু কিছু জায়গায় যেখানে ক্যান্সার রয়েছে সেখানেই শুধু টোস্টটা বেশি হচ্ছে, বাকি জায়গাগুলো টোস্টিং হচ্ছে না। এই ডিফারেন্সিয়াল টোস্টিং যাকে বলে, এইগুলো আমরা করতে পারছি। অর্থাৎ আধুনিক চিকিৎসাতে রেডিয়েশনটা অনেকটা এগিয়ে গেছে, তার নানান ধারা বেরিয়ে গেছে, নানান টেকনিক বেরিয়ে গেছে, যার ফলে শুধু যেখানে ক্যান্সার আমরা সেই জায়গাতেই রেটা ম্যাক্সিমাম দিচ্ছি, আর বাকি যে পাশটা যেখানে রয়েছে অন্য অন্য অর্গান আছে সেগুলোকে আমরা বাঁচিয়ে চলতে পারছি। এরপরে আসছি আমরা সিস্টেমিক থেরাপি, মানে অর্থাৎ জেনারেল বডিতে ক্যান্সার রয়েছে, আমরা জানি না কোথায় লুকিয়ে আছে, সব ক্যান্সার কেসগুলো মারবো আমরা, সেই চিকিৎসাটাকে বলা হয় কেমোথেরাপি ট্রিটমেন্ট, অর্থাৎ ওষুধ দিয়ে। কিন্তু এগুলো দেখা গেছে ভীষণ টক্সিক, এর অনেক সাইড ইফেক্টস আছে, সেগুলো মেনে নিতেই হবে। শুনেছি যে অনেকে নিতে পারে না, বমি করে, রক্ত শূন্যতা হয়ে যায়, নানান অসুবিধা হয়। তো সেইগুলোর জন্য এখন মডার্ন চিকিৎসা হচ্ছে কি, সেই একই ধারায় মানে ওষুধ খাইয়ে চিকিৎসা হচ্ছে বা ইঞ্জেকশন চিকিৎসা হচ্ছে, কিন্তু সেগুলো খুব লোকালাইজ বিশিষ্ট জায়গায় ক্যান্সার সেলগুলো অ্যাটাক করছে। তাই এগুলোকে বলে টার্গেটেড থেরাপি। এগুলো কেমোথেরাপির মতনই, এটাই টার্গেট থেরাপি। বিশিষ্ট জায়গায় অ্যাটাক করছে এবং বাকি এই টক্সিটিস গুলো, বাকি এই যে ক্ষতি যে করে সে ক্ষতিটা খুব কম করে। তাই এটা আরো বেটার স্টাইল চলে এলাম। তারপরে এখন এসছে কি না ইমিউনোথেরাপি, অর্থাৎ দেখা গেছে ক্যান্সার সেল যখন তৈরি হয় তখন কিন্তু বডি সেল ওর হেলদি সেল কিন্তু ফাইট করে, এগুলোকে মেরে ফেলার চেষ্টা করে এবং অ্যাটাক করে। এই কিলার সেলস বলে এগুলোকে। এইগুলোকে কিন্তু আমরা দেখা যাচ্ছে কিলার সেলসের যদি সংখ্যা কমে যায় তাহলে ন্যাচুরালি ক্যান্সার সেলসগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। এগুলোকে বাড়াবার জন্য বা এগুলোকে মোর পোটেন্ট করার জন্য, মোর পাওয়ারফুল করার জন্য কতগুলো অস্ত্র বেরিয়েছে আমাদের হাতে। সেই ওষুধগুলো দিলে দেখা যাচ্ছে যে এই টার্গেট কিলার সেলসগুলো খুব স্ট্রং হয়ে যায়, তার আগে ক্যান্সার সেলসগুলো মেরে ফেলে এবং ক্যান্সার বাড়তে দেয় না। এটাকে বলে ইমিউনোথেরাপি। এই যে চারটে আপনি থেরাপির কথা বললেন, রেডিয়েশন, কেমো, টার্গেট এবং ইমিউনোথেরাপি, তো হয়তো টার্গেট থেরাপি দিয়ে শুরু করতে পারেন বা ইমিউনোথেরাপি দিয়ে শুরু করতে পারেন, তার কেমো লাগলো না, যেটা কষ্টকর, বা রেডিয়েশন লাগলো না, এরকম কি হতে পারে? এইটাই হচ্ছে এখন মেইন ডাক্তারদের কাছে একটা চ্যালেঞ্জ, যে কোনটাকে প্রয়োগ করবে, বুঝলেন না। সাধারণত যদি খুব আর্লি স্টেজ হয়, কারণ আমাদের তো 4টে স্টেজ, 1, 2, 3, 4, স্টেজ 1, 2-তে আমরা সাধারণত অপারেশন করলে হয়তো ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম হয়তো রেডিয়েশন লাগতে পারে। কিন্তু স্টেজ 3, 4 যেখানে হয়ে যায় সেখানে আমাদের কেমোথেরাপি দিতেই হয়, এছাড়া কোনো রাস্তা নেই। ইমিউনোথেরাপি আর ওই টার্গেট থেরাপি রোলগুলো এখনো আনডিফাইন্ড, এখনো নতুন করে আসছে, এগুলো আমরা এখনো ওই স্টেজ 3-4-এই দিই, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে আর্লি স্টেজে দিলেও কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে। তাই এই নিয়ে এখন একটা চ্যালেঞ্জ, ডাক্তাররা অনেক রকমের পরীক্ষা করছে, অনেক রকমের ট্রায়ালস দিচ্ছে, দেখছে কোনটা কখন দিলে বিবেচনা করলে কখন করলে ভালো হয়, আগে রে দেবো নাকি রের সাথে ইমিউনোথেরাপি দেবো, নাকি সার্জারির সাথে ইমিউনোথেরাপি দেবো, এইসব নানান কম্বিনেশনের চেষ্টা চলছে। এই দিন রাত ধরে হাজার হাজার ট্রায়াল চলছে সারা পৃথিবীতে, এই নিয়ে রোজ আমরা পড়াশোনা করছি, শিখছি, জানছি, এবং যেটা বেস্ট রেজাল্ট হচ্ছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ভবিষ্যতেও ভাবা হচ্ছে যে এই জিনের যদি গন্ডগোল থাকে, জিনটাকে ঠিক করা যায় কিনা, তাহলে হয়তো মূল চিকিৎসা করা যাবে। সেই সব স্টেজ এখন আসছে, আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, হয়তো আরো 50 বছর পরে এগুলো আরো প্রচুর গবেষণা চলছে। তাই নানান গবেষণার মধ্যে আমরা আছি আর কি। ঠিক আছে, আজকাল কিন্তু একটা জিনিস শোনা যায় ডাক্তারবাবু, যেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস। হয়তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এরকম পেশেন্ট তারা গ্রুপ করছেন, সাপোর্ট দিচ্ছেন, এটা কতটা উপকারী? মানে ক্যান্সারটা নিশ্চয়ই একটা খুব ক্ষমতাপন্ন রোগ, কিন্তু এটা নয় যে তাকে হারানো যায় না। প্রচুর কেস আমরা জানছি যেখানে আমরা জিতছি, হারছি, তাই হারাবার রাস্তা মানে যথেষ্ট আছে। তার মধ্যে প্রথম হচ্ছে যেটা বললাম, অ্যাওয়ারনেস, যারা ক্যান্সার হতে পারে ডাক্তারকে যাওয়া দরকার, নিগলেক্ট করা উচিত নয়, যদি সন্দেহ হয় ইমিডিয়েটলি যাওয়া দরকার, অ্যাওয়ারনেস এটা দরকার। দ্বিতীয় হচ্ছে কি প্রিভেনশন কি করে করা যাবে না, যেগুলো আমরা কিছুদিন আগে বললাম, যে হ্যাবিটস গুলো ঠিক রাখা, তারপরে আর্লি ডিটেকশনের জন্য আগে গিয়ে পরীক্ষা করে নেওয়া, যাতে ক্যান্সার হয়েছে কিনা জেনে নিলাম। কারণ আমি জানি আমি অনেক
শরীর উপর অত্যাচার করছে আছে দেখিনি পরীক্ষা করে যে ঠিক আছে কিনা, প্রিভেনশন। আর লাস্ট হচ্ছে যখন ক্যান্সার হয়েছে বা চিকিৎসা করতে হবে তখন আমরা খুব নিরুপায় ফিল করি, অসহায় ফিল করি, যেন আমাদের পৃথিবী আমারই একা হয়েছে আর কারো হয়নি, তা তো নয়। এবং তারা মুষ্টিময় গ্রুপ লোকেরা খুব এগিয়ে এসছে, তারা গ্রুপস ফর্ম করেছে, এই ব্রেস্ট ক্যান্সার গ্রুপ ফর্ম করেছে, কোলোস্টমি গ্রুপ ফর্ম করেছে, হেড এন্ড নেকের জন্য গ্রুপ ফর্ম করেছে, স্বেচ্ছাসেবী সংস্থা এরা হাসপাতালে গিয়ে এই পেশেন্টের সাথে ইন্টারাক্ট করে, পেশেন্ট তার সাথে কথাবার্তা বলে, তাদের বোঝায় যে তোমার যা হয়েছে আমারও তাই হয়েছে, আমি এই চিকিৎসা করে এই অসুবিধা হয়েছে, দেখো আজকে আমি এখানে ভালো আছি, তুমিও ভালো থাকবে। এইগুলো কথা শুনলে পেশেন্টদের পক্ষে একটা ভীষণ মনোবল বাড়ে। আচ্ছা, এবং এই গ্রুপগুলো আরো জোরালো হচ্ছে, সারা পৃথিবীতে এই গ্রুপগুলো ভীষণ প্রচার, তারা প্রচন্ড রকম কাজ করছে সারা সমাজের মধ্যে। ভারতবর্ষে কম আছে কিন্তু আস্তে আস্তে এগুলো বাড়ছে। মানে নিজের কষ্টটাকে শেয়ার করলে আরেকজন পেশেন্টও একটু কিছুটা হলেও তার মানসিক কষ্টটা লাঘব হবে আর কি। হ্যাঁ, যে আমার থেকেও হয়তো কষ্টে রয়েছেন আরো কেউ, সেটাই। আরেকটা কথা যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এবার ক্যান্সারের কথা বলে চিকিৎসার জন্য অনেকেই বলবে যে টাকা পয়সা এত খরচা ডাক্তারবাবু কি করে পাবে। এটা ঠিকই, এটা একটা নিশ্চয়ই অনেক সময় খরচা সাপেক্ষ একটা চিকিৎসা, কিন্তু এটাও বলতে হবে এখন সমাজের নানান স্তর থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে। যেমন ধরুন, প্রথম কথা হচ্ছে যে ইন্স্যুরেন্স এসছে, দ্বিতীয়ত সরকার কিন্তু অনেক রকম কাজ করছে, তাতে কিন্তু পেশেন্টের চিকিৎসা বিনামূল্যে আমি বলবো না, কিন্তু অনেকটাই খরচা রিলিফ পেয়ে যাচ্ছে। তার উপরে আমাদের হাসপাতালে, ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য আমরা প্রাইভেট ডোনাররা অনেক রয়েছে যারা হেল্প করতে চায়, তাদের সাথে কন্ট্যাক্ট করি, আমাদের লিস্ট আছে, তাদের বলি এরকম শিশু আছে, এই তার অসুখ হয়েছে, এই চিকিৎসা খরচা আপনি বহন করতে পারবেন। সে হয়তো পুরোটা পারবে না, সে হয়তো 10% দিল, আরো আরেকজন 50% দিল, এই করে তার চিকিৎসার টাকাটা উঠে গেল, এরকমভাবে আমরা করি। তাই বাচ্চাদের দেখার জন্য আমরা আলাদা সেল করেছি, যাতে টাকা পয়সা সাপোর্টটা পাওয়া যায়, যাতে মা বাবার উপর চাপটা না পড়ে। এইভাবে কিন্তু অনেক এগোচ্ছে আমরা ব্যাপারে। হ্যাঁ, তো আরেকটা জিনিস ডাক্তারবাবু, যেটা হচ্ছে যে প্যালিয়েটিভ কেয়ার, যেটা তো সেই বিষয়টা নিয়ে যদি বলেন, যদি আমাদের হাতে খুব একটা সময় নেই আর কি। না, কিছুই না, যখন ডাক্তাররা চেষ্টা করলো সবভাবে একটা অ্যাডভান্স ক্যান্সারের চিকিৎসা করে দেখলো আর পারছে না, আর কোনো চিকিৎসা নেই, তখন পেশেন্টের কি হবে? কারণ এই পেশেন্ট তার ঘা নিয়ে হোক কি তার পেটে ব্যথা নিয়ে হোক, তাকে আরো অন্তত 1 বছর কষ্ট করতে পেতে হবে, আবার 6 মাস বাঁচবে, তাকে দেখবে কে? তাকে দেখবে একটা প্যালিয়েটিভ কেয়ার টিম। এই প্যালিয়েটিভ কাজ হচ্ছে পেশেন্টের শুধু শারীরিক না, তার মানসিক, তার অর্থনৈতিক, তার আধ্যাত্মিক সব দিকগুলো দেখা, সামাজিক, তার যে সমস্যাগুলো দেখা, তাকে পাশে থাকা, তার সাপোর্ট দেওয়া। শারীরিক তো নিশ্চয়ই দেবে, তার ব্যথা কষ্ট বমি টমি সব দেখবে, এছাড়া তার যে মানসিক কষ্ট তার জন্য একজন কাউন্সিলর দরকার, তার আধ্যাত্মিক কষ্ট হয় তাকে তার কোনো স্পিরিচুয়াল লিডারকে নিয়ে এসে তার সাথে কথা বলানো, বা অকুপেশনাল থেরাপিস্ট যে হয়তো হাঁটতে পারছে তার হাঁটার হেল্প করা, এড দেওয়া। এই যে টোটাল কেয়ারটা, এটাকে বলে প্যালিয়েটিভ কেয়ার টিমের কেয়ার। এই কেয়ারটি দেওয়া যেতে পারে, তাহলে শেষ দিন পর্যন্ত জানবে যে আমি একা নই। পেশেন্ট জানেন যে আমার পাশে ডাক্তাররা আছে, দেখাশোনার লোক আছে, সিস্টার আছে, কাউন্সিলর আছে, স্পিরিচুয়াল লিডার আছে। এটা বিদেশে খুব বেশি রকম প্রচলিত, আমাদের দেশে আসছে। প্যালিয়েটিভ কেয়ার সাবজেক্টটা এসছে, বেশি দিন হয়নি, এখন এসে গেছে। প্রত্যেক হাসপাতাল প্যালিয়েটিভ কেয়ার টিম তৈরি হচ্ছে। বিদেশে ধরুন আমি ইংল্যান্ডের কথা বলছি, একটা ছোট ওয়েস্ট বেঙ্গল মতো জায়গা, সেখানে প্রায় 160টা হসপিস আছে। হসপিস হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার টিম নিয়ে কাজ করে। সেরকম ভারতবর্ষে হয়তো কটা 5-6টা হয়তো এখন হসপিস, প্রপার হসপিস হয়তো, কিন্তু আরো হবে আস্তে আস্তে। এই হসপিস হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার টিমগুলো কাজ করে হসপিসের মাধ্যমে আর কি। তাই এইরকম ব্যবস্থা হচ্ছে যাতে পেশেন্টরা অসহায় না ফিল করে যে আমার কেউ নেই দেখার, আমি কে দেখবো, আমার এই কষ্ট হচ্ছে আমি কে করবে। এর পাশে একটা টিম আছে, লাস্ট দিন পর্যন্ত, মারা যাওয়ার পর্যন্ত তাকে পাশে থাকবে, তার দেখাশোনা করবে, যাতে সে জানবে যে আমার কাছে কেউ রয়েছে, আমার ব্যথা বেদনার গল্প শোনার লোক রয়েছে। অল্প সময়ের মধ্যে ক্যান্সার বিষয়ে সার্বিকভাবে ধারণা পেলাম ডাক্তারবাবু। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা অনেক কিছুই জানতে পারলেন আপনার কাছ থেকে। ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ। কমিউনিটি রেডিও জিও 90.8 মেগাহার্টজে এতক্ষণ আপনারা শুনলেন জেনারেল ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে বিশেষ অনুষ্ঠান। আর এই বিষয়ে আমাদের বিশদে আলোচনা করলেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রেডিওথেরাপি ডিপার্টমেন্টের এইচওডি ডাক্তার গৌতম ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি যে বেশ কয়েকটা পর্বে বিভিন্ন ক্যান্সার সম্পর্কে সমাজকে আরও সচেতন করার উদ্দেশ্য নিয়ে সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে বিভিন্ন ক্যান্সার বিশেষজ্ঞ আমাদের রেডিও স্টেশনে আসবেন। তারা বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা করবেন। তো আজকের এই বিশেষ অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু। 033245
95572620 এই নাম্বারে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com-এ। আর আমাদের রেডিও JU ইউটিউব চ্যানেল আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো এসো ভালো থাকে অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।